নমস্কার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, প্রোটিনিউরিয়া। শব্দটা শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এর লক্ষণটা কিন্তু আমাদের অনেকেরই বেশ চেনা। চলুন এই পুরো বিষয়টা সহজ করে জেনে নেওয়া যাক। আপনি কি জানেন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে? আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, সুস্থ জীবন বাংলা। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে টয়লেট ব্যবহারের পর দেখলেন, আরে প্রস্রাবে বেশ ফেনা জমে আছে? মনে কিন্তু একটা খটকা লাগে, তাই না? আর অনেকেই তো শুনে থাকবেন যে প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে গেলে নাকি এমনটা হয়। হ্যাঁ, এটা দেখলে একটু চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক, তবে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই। এর পেছনে আসল কারণটা কি, আর আমাদেরই বা কী করণীয়, সে সব কিছুর উত্তরই আমরা এক এক করে খুঁজে বের করব। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি প্রথম অংশে চলে যাই। আসুন দেখি এই যে ফেনাযুক্ত প্রস্রাব বা যাকে আমরা বলছি প্রোটিনিউরিয়া, জিনিসটা আসলে কি আর এটা নিয়ে কতটা ভাবা উচিত। একদম সহজ করে বললে, প্রোটিনিউরিয়া হচ্ছে এমন একটা অবস্থা যখন আমাদের শরীর থেকে প্রস্রাবের সাথে প্রয়োজনের চেয়ে অনেক বেশি প্রোটিন বেরিয়ে যায়। আচ্ছা, কতটা বেশি? সাধারণত ডাক্তাররা বলেন, যদি দিনে 150 মিলিগ্রামের বেশি প্রোটিন প্রস্রাবে পাওয়া যায়, তখনই সেটাকে প্রোটিনিউরিয়া বলে ধরা হয়। ভাবছেন এটা হয়তো খুব বিরল কোনো অসুখ? একদমই না, বরং পরিসংখ্যানটা দেখলে একটু অবাকই হতে হয়। প্রতি 100 জনের মধ্যে প্রায় 6 থেকে 7 জনেরই কিন্তু প্রোটিনিউরিয়া থাকতে পারে। মানে এটা বেশ কমন একটা ব্যাপার। আর ঠিক এই কারণেই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্নটা হলো, এমনটা হয় কেন? কী কারণে প্রস্রাবের সাথে প্রোটিন বেরিয়ে যায়? চলুন আমাদের দ্বিতীয় অংশে আমরা ঠিক এই কারণগুলোই খুঁজে দেখব, সাধারণ কারণ থেকে শুরু করে গুরুতর রোগ পর্যন্ত। দেখুন, প্রোটিনিউরিয়ার কারণগুলোকে না আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে কিছু সাধারণ, মানে টেম্পোরারি কারণ, যেমন ধরুন শরীরে জল কমে গেলে বা খুব বেশি ব্যায়াম করলে, এমনকি মানসিক চাপ বা ঠান্ডার কারণেও এটা হতে পারে। আবার অন্যদিকে আছে কিছু বেশ সিরিয়াস কারণ, যেমন কিডনির কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ফেলিয়ার বা লুপাসের মতো রোগ। এখন মনে হতেই পারে, আরে শরীর থেকে একটু প্রোটিন বেরিয়ে গেলে কি এমন এসে যায়, চিন্তা করার মতো কে আছে এতে? ওয়েল, এটাই আমাদের তৃতীয় অংশের মূল বিষয়। প্রোটিন আমাদের শরীরের জন্য ঠিক কতটা দরকারি। ভাবুন তো, একটা বাড়ি বানাতে যেমন ইট লাগে, আমাদের শরীরটা বানাতে ঠিক তেমনি লাগে প্রোটিন। একে বলা হয় আমাদের শরীরের বিল্ডিং ব্লক। আমাদের পেশি, হাড় সবকিছু তৈরি করতে এর দরকার হয়। শুধু তাই না, ইনফেকশনের সাথে লড়াই করা, শরীরে জলের ব্যালেন্স ঠিক রাখা বা কোথাও কেটে গেলে সেটা সারিয়ে তোলা, সব কাজেই প্রোটিন লাগে। মানে বুঝতেই পারছেন এটা কতটা ভাইটাল। আমাদের কিডনি দুটো না এক কথায় অসাধারণ ফিল্টার, অনেকটা চায়ের ছাঁকনির মতো। যখন রক্ত এই কিডনির মধ্যে দিয়ে যায়, তখন কিডনি কি করে? সমস্ত ময়লা আর বাড়তি জল ছেঁকে প্রস্রাবের সাথে বের করে দেয়, আর দরকারি জিনিস মানে প্রোটিনকে রক্তে রেখে দেয়। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই ছাঁকনিটাই ড্যামেজ হয়ে যায়। তখন কি হবে? তখন দরকারি প্রোটিনও লিক করে প্রস্রাবের সাথে বেরিয়ে যেতে থাকে। আর ঠিক এই জায়গাটাতেই আসল চিন্তার কারণটা লুকিয়ে আছে। প্রস্রাবে বেশি প্রোটিন পাওয়াটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডির একটা অন্যতম প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই এই সিগন্যালটাকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। তাহলে মনে যদি সন্দেহ জাগে, কিভাবে নিশ্চিত হওয়া যায় যে সমস্যাটা আসলেই আছে কিনা? চলুন আমাদের চতুর্থ অংশে এই ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের পদ্ধতিটাই একটু দেখে নেই। ডাক্তাররা সাধারণত কয়েকটা ধাপে এগোন। প্রথমে একটা খুব সিম্পল ইউরিন ডিপস্টিক টেস্ট করা হয়। এতে কিছু পাওয়া গেলে তখন ইউরিন স্যাম্পল ল্যাবে পাঠানো হয় আরও ডিটেইলড পরীক্ষার জন্য। আর যদি কিডনি সমস্যা সন্দেহ করা হয়, তাহলে পরপর 3 মাস মাসে একবার করে এই টেস্টটা রিপিট করা হয়। যদি 3 বারই প্রোটিন পজিটিভ আসে, তখন কারণটা খুঁজে বের করতে ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড, এমনকি দরকার পড়লে কিডনি বায়োপসির কথাও ভাবা হতে পারে। তো রোগ নির্ণয় তো হলো, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি বা চিকিৎসাটাই বা কি? চলুন আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা সেই বিষয়গুলোই জেনে নিই।
এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো প্রোটিনিউরিয়া নিজে কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ। তাই এর চিকিৎসা মানে এর পেছনের আসল কারণটার চিকিৎসা করা। ধরুন, যদি হাই ব্লাড প্রেশারের জন্য এটা হয় তাহলে প্রেশার কন্ট্রোল করতে হবে, যদি ডায়াবেটিসের জন্য হয় তাহলে সুগার লেভেল ঠিক রাখতে হবে। সিম্পল। আর সবথেকে ভালো উপায় কি বলুন তো? প্রিভেনশন, মানে কিডনিটাকে সুস্থ রাখা। আর তার জন্য মাত্র 6টা সহজ নিয়ম মেনে চললেই হয়। যেমন খাবারে নুন কমানো, ফাইবারযুক্ত খাবার বেশি করে খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, ব্লাড সুগার লেভেল সব সময় চেকে রাখা, অ্যালকোহল আর সিগারেট থেকে দূরে থাকা, আর হ্যাঁ, ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন পেইন কিলার না খাওয়া। শেষ পর্যন্ত কথাটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, জীবনশৈলীর পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। কিডনি ভালো রাখতে আর প্রোটিনিউরিয়ার মতো সমস্যাকে দূরে রাখতে আমাদের লাইফস্টাইলে একটা পজিটিভ বদল আনতেই হবে। এর সত্যিই কোনো শর্টকাট নেই। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে গেলাম। নিজেদের কিডনিকে সুস্থ রাখতে আজ থেকেই আমরা কোন ছোট ছোট পদক্ষেপগুলো নিতে শুরু করতে পারি ভেবে দেখবেন। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, এটাই প্রমাণ করে আপনি আপনার স্বাস্থ্যকে কতটা গুরুত্ব দেন। এই সচেতনতাটুকু আপনার পরিবারকেও দিন। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে। একসাথে গড়ে তুলি একটি সুস্থ, সচেতন বাংলাদেশ। সুস্থ জীবন বাংলা।